তামিমের সাথে আমার ক্রিকেট নিয়ে খুব একটা এর আগে আলোচনা হতো না এবং সেও জানতো না যে আমি একজন ক্রিকেট সংগঠক। তামিম ইকবালের যে পরিবার আছে, বাংলাদেশের এমন একটি পরিবার, পৃথিবীর ৪টি পরিবারের মধ্যে একটি পরিবার। এটা অবশ্যই কষ্ট লাগে যখন এটা আমার পরিচয়টা ওই আত্মীয়তার মধ্যেই সীমাবদ্ধ যখন কেউ করতে চায়। তামিমের হাতে বাংলাদেশ ক্রিকেট অন্য রূপ পাবে, অন্য মাত্রায় চলে যাবে। সবশেষ বিসিবি নির্বাচনে খুব বেশি সমালোচনা হয়েছিল বা আলোচনা হয়েছিল যে এই বোর্ডে সংগঠকের সংখ্যা কম। তবে আমরা একজন ফাইনেস্ট একজন সংগঠককে পেয়েছি, যিনি এই বোর্ডে নির্বাচন করেছেন, সেখান থেকে পরিচালক হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তার প্রতিদ্বন্দ্বী কেউ ছিল না সি ক্যাটাগরি থেকে, এবং তিনি এবারের টুর্নামেন্ট কমিটির দায়িত্ব পেয়েছেন। তিনি আমাদের সাথে আছেন সিরাজউদ্দিন আলমগীর। আপনাকে স্বাগত জানাচ্ছি স্টার প্লেতে। আপনাকেও এবং স্টার প্লের যারা দর্শক আছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এখন সামনে আসলে কীভাবে আগাচ্ছেন, কী পরিকল্পনা নিয়ে আগাচ্ছেন? আমাদের পরিকল্পনার মধ্যে অন্যতম প্রায়োরিটি পাবে হচ্ছে বাংলাদেশের ৬৪ জেলা যেই লিগগুলো দীর্ঘদিন ধরে বন্ধ আছে। পরিকল্পনা করেছি আমরা ৩টা ফেজে আমরা এই টুর্নামেন্ট আয়োজন করব। আমরা প্রথমে ২০টা জেলায়, আমরা ডিসেম্বরের মধ্যে ২০টা জেলায় লিগ আয়োজনের পরিকল্পনা আছে। তারপর আমরা মার্চের মধ্যে আর ২০টা জেলায়, এরপর থার্ড ফেজে গিয়ে আমরা ২৪টা জেলায় আমরা আমরা পরিকল্পনা করছি আগামী মার্চ এপ্রিলের মধ্যে আমরা ৬৪ জেলায় লিগ আয়োজন আমরা নিশ্চিত করতে চাই। সিরাজউদ্দিন আলমগীরকে আমরা সংগঠক হিসেবেই চিনি, কিন্তু এই যে নির্বাচন, বিসিবির যে নির্বাচন, সেই নির্বাচনে একটা সমালোচনা উঠেছে। তামিম ইকবালের ফুফা বলে আসলে আপনাকে অনেকে পরিচয় করিয়ে দিচ্ছে। এই বিষয়টাকে আসলে একটু খারাপ লাগে কিনা যে একজন এতদিনের দীর্ঘদিনের সংগঠক, তার আসলে পরিচয়টা অন্যদিকে যখন চলে যায়? আসলে এটি অবশ্যই আমি গর্ব করে বলতে পারি। যদিও আমি এটা খুব একটা অনেকেই জানে না। আমি ক্রীড়াঙ্গনের সাথে দীর্ঘদিন জড়িত। আমার এই সম্পর্কের কথা অনেকেই জানে না। এটা এই নির্বাচনে উঠে এসেছে। আমি অবশ্যই গর্ববোধ করি যে শুধু তামিম ইকবাল না, তামিম ইকবালের যে পরিবার আছে, বাংলাদেশের এমন একটি পরিবার, পৃথিবীর ৪টি পরিবারের মধ্যে একটি পরিবার, যে একটি পরিবারের ৪ জন ন্যাশনাল ক্রিকেট খেলেছে। যে সারা পৃথিবীতে ৪টি দেশে আছে। ৪টি দেশে ৪টি পরিবার আছে, তার মধ্যে একটি পরিবার হচ্ছে এটি। এই পরিবারের সবাই, তামিমের বাবা থেকে শুরু করে, বাকি চাচারা থেকে শুরু করে, তার ভাই, সবাই তারা আ প কোনো না কোনোভাবে স্পোর্টসের সাথে জড়িত এবং ন্যাশনাল স্পোর্টস রিপ্রেজেন্ট করেছে অনেকে। তো অবশ্যই আমি এটা গর্ববোধ করি যে আমি এই পরিবারের সাথে আমার সম্পর্ক আছে, আত্মীয়তা আছে। তবে এটা অবশ্যই কষ্ট লাগে যখন এটা আমার পরিচয়টা ওই আত্মীয়তার মধ্যেই সীমাবদ্ধ যখন কেউ করতে চায়। এটা অবশ্যই কষ্ট লাগে, কারণ আমি নিজেও ক্রিকেট খেলেছি। আমি 96 এ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হয়েছি। আমি ২ বার ক্রিকেট বোর্ডের ডিরেক্টর ছিলাম। বাংলাদেশে টি-টোয়েন্টি ক্রিকেট আমার হাত দিয়ে শুরু হয়েছে। আমি পিসিএল টি-টোয়েন্টি যে টুর্নামেন্টটা, সেটা আমিই শুরু করেছি। এটা আমি সারজাই স্টেডিয়াম ৳১,২০,০০,০০০ দিয়ে ভাড়া নিয়ে বাংলাদেশ থেকে ৫৫০ জন প্লেয়ার, কর্মকর্তা সারজাতে নিয়ে গিয়ে ২টা 5 স্টার হোটেল বুক করে আমি ১০ দিনের টুর্নামেন্ট খেলে আমি সবাইকে নিয়ে আমার দেশে ফেরত এসেছি। এককভাবে আমি আয়োজন করেছি। আমি ১ম বিপিএল এর মেম্বার সেক্রেটারি ছিলাম সে ২০১০-১১ সালে। আমি এখানে যে ওয়ার্ল্ড কাপ হয়েছে, আমি লোকাল অর্গানাইজিং কমিটির মেম্বার ছিলাম, ভেন্যু চেয়ারম্যান ছিলাম। আমি অলিম্পিক অ্যাসোসিয়েশনের মেম্বার ছিলাম দীর্ঘদিন, বিবেক অ্যাসোসিয়েশন জয়েন্ট সেক্রেটারি ছিলাম দীর্ঘদিন। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফিজিক্যাল এডুকেশন স্পোর্টস সায়েন্সে গেস্ট টিচার হিসেবে আমি টিচিং প্রফেশনে আছি। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফিজিক্যাল এডুকেশন স্পোর্টস সায়েন্স ডিপার্টমেন্টটা এটা আমি নিজের উদ্যোগেই চালু করেছি। বাংলাদেশের সেকেন্ড ইউনিভার্সিটি যেখানে স্পোর্টস নিয়ে লেখাপড়া করা হয়। সুতরাং আমার এই পরিচয়গুলা বাদ দিয়ে যখন আমাকে আত্মীয়তার ট্যাগ দেওয়া হয়, এইটাতে আসলে কষ্ট অবশ্যই লাগে। তবে আমি এটা অনুরোধ জানাবো, আমাদের সংগঠকের সংখ্যা এমনিতেই কমে গেছে, নানা কারণে কমে গেছে। আমরা আমরা যখন খেলাধুলা করেছি তখন চট্টগ্রামে উল্লেখ করার মতো ১০-১৫ জন ক্রিকেট সংগঠক ছিল। আজকে কিন্তু আমি যদি নাম বলতে হয়, আমি ২ জনের নামও বলতে পারব না। এ সারা বাংলাদেশে একই চিত্র। এখন এইসব ট্যাগ দিয়ে যারা আসলে প্রকৃত সংগঠক, তারা যদি মনে কষ্ট নিয়ে এখান থেকে সরে যায়, বাংলাদেশের স্পোর্টস কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এটা আমার বেলায় না, আরো অনেকের বেলায় আছে। তামিম ইকবালকে আসলে কেমন দেখছেন? নির্বাচনের আগে যে সময়টা ছিল, নির্বাচনের পরের সময়টা কেমন করছেন? আমি আসলে অনেকগুলো সাক্ষাৎকারে বলেছি, আমি তার সাথে আমার সে যখন ১ম বাংলাদেশ টিমে খেলার সুযোগ পাই,
তখন আমি কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর ছিলাম। সে যখন খেলা শুরু করেছে তখন আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ছিলাম। আসলে তামিমের সাথে আমার ক্রিকেট নিয়ে খুব একটা এর আগে আলোচনা হতো না এবং সেও জানতো না যে আমি একজন ক্রিকেট সংগঠক। এটা শুনতে হয়তো অবাক লাগবে, সে তার সার্কেলের মধ্যে বলেছে যে মানে আমার আলম চাচা যে একজন ক্রিকেট সংগঠক, সেটা আমি জানতাম না। আসলে সে ক্রিকেটটা নিয়ে এত বেশি ডিভোটেড ছিল, তার পরিবার, তার আত্মীয়স্বজন কে কোথায় আছে, সে কোনোভাবে কোনো কিছুর সাথে সম্পৃক্ত ছিল না। সে কমপ্লিটলি ক্রিকেটটাকেই ফলো করেছে। এই অল্প দিনে তার সাথে কাজ করতে গিয়ে আমি যেটা দেখেছি, আমি আরও কয়েকটা মিডিয়াতে বলেছি, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, সে যেভাবে স্টার্ট করেছে, যেই পরিকল্পনা তার কাছে আছে, যে পরিকল্পনা নিয়ে সে এগুচ্ছে, আমি এটা আমি অনেক প্রেসিডেন্টের সাথে কাজ করার সুযোগ হয়েছে। অনেক প্রেসিডেন্টকে আমি খুব কাছে থেকে দেখেছি। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি যে তামিমের হাতে বাংলাদেশ ক্রিকেট অন্য রূপ পাবে, অন্য মাত্রায় চলে যাবে। বিশেষ করে আমাদের ক্রিকেট বোর্ডের যে আর্থিক সক্ষমতা আছে, আমাদের যে ব্র্যান্ড ভ্যালু আছে, এইটাকে আমরা খুব একটা কাজে লাগাতে পারিনি। আমাদের ক্রিকেটের ইনফ্রাস্ট্রাকচার কিন্তু খুব একটা ডেভেলপ করেনি। সেই ২০ বছর আগে যা ছিল এখনও কিন্তু তাই। এটি ঢাকাতেও, ঢাকার বাইরে তো একই অবস্থা, ঢাকাতেও কিন্তু একই অবস্থা। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং প্লেয়ারদেরকে ফ্যাসিলিটেট করার জন্য তার যে পরিকল্পনা আছে, তার বয়সভিত্তিক ক্রিকেট নিয়ে তার যে পরিকল্পনা আছে, তার এজ গ্রুপ নিয়ে তার যে পরিকল্পনা আছে এবং ওভারঅল বাংলাদেশ ক্রিকেটটাকে অন্য উচ্চতায় নিয়ে যেতে তার যে ইচ্ছা, তার যে পরিকল্পনা, তার যে এগ্রেশন, আমি এই কয়েকদিন কাজ করে দেখেছি। আমি এটা নিশ্চিত করে বলতে পারি যে তামিমের হাত ধরেই কিন্তু বাংলাদেশ ক্রিকেট বলতে যাবে এবং এটাতে সকলের সহযোগিতা দরকার। আমরা অবশ্যই সমালোচনা করব, তবে সমালোচনাটা যাতে ব্যক্তিকেন্দ্রিক না হয়, গঠনমূলক হয়। আমরা সবাই চাই ক্রিকেট এগিয়ে যাক। এখন ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে আমরা যদি ব্যক্তি আক্রমণ করে কাউকে যদি আমরা মর্মাহত করি, তাহলে কিন্তু দিন শেষে ক্রিকেটটাই ক্ষতিগ্রস্ত হবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন তার বেশ কিছু উদ্যোগ, প্রশংসা কুড়িয়েছে এবং প্রথম বোর্ড সভাতেই মিরপুর স্টেডিয়ামে আমাদের একটা জিম করা, সুইমিং পুল করা, এই ফেসিলিটিগুলো সারা পৃথিবীর স্টেডিয়ামে কিন্তু ইজ এ কমন। আপনি এই স্টেডিয়ামটা যদি দেখেন, এই স্টেডিয়ামের ইনফ্রাস্ট্রাকচারটাতে আপনি এখানে অসম্পূর্ণ নয় শুধু, এখানে পুরো গ্যালারিটা দেখেন ফাঁকা। এই যে দর্শকরা এসে খেলা দেখে, কি গরমের মধ্যে বা কি কষ্টের মধ্যে তাদের খেলা দেখতে হয়, এর কোনো ধরনের ফ্যাসিলিটিস নেই, কোনো কিছুই ডেভেলপ করেনি। অনেক কাজ করার সুযোগ আছে, তার পরিকল্পনায় আছে। আমরা সবাই তার সাথে কাজ করতে চাই, তার হাতকে শক্তিশালী করতে চাই এবং আমি অনুরোধ জানাবো যারা ক্রিকেট ফলো করেন, ভুল দেখলে অবশ্যই সমালোচনা করুন, তবে ব্যক্তি পছন্দ অপছন্দের কারণে ভালো কাজগুলোকে যাতে বিরোধিতা করে আমাদের ক্রিকেটটাই ক্ষতিগ্রস্ত না করে। আমরা যখন ২০০৫ বা তারও আগে ক্রিকেট বোর্ডের সাথে সম্পৃক্ত ছিলাম, আমরা দেখেছি তখন কিন্তু এই ইভেন্টগুলো কিন্তু স্পন্সরশিপ থাকতো। আপনার সময় স্কুল ক্রিকেট হতো, সেটা কিন্তু নির্মাণ স্কুল ক্রিকেট নামে চলে। ঢাকা লিগ, ঢাকা ব্যাংক চালাতো। ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ আমরা দেখেছি, ফার্স্ট ক্লাস ক্রিকেট যেটা, সেটা স্পান স্পন্সর করতো। কিন্তু সেটি গত ৫ বছর কিন্তু আমাদের এই নেতিবাচক আলোচনা সমালোচনার কারণে এখান থেকে কিন্তু স্পন্সররা মুখ ফিরিয়ে নিয়েছেন। এটা যদি চলতে থাকে, আসলে বাংলাদেশ ক্রিকেটের যে ডেভেলপমেন্ট যে অ্যাক্টিভিটিসগুলো আছে, একটা সময় গিয়ে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। কারণ আমরা এই যে পরিমাণ আয় করি, আমাদের কিন্তু ব্যয় কিন্তু আয়ের চেয়ে বেশি। আমরা অনেকেই অনেক কথা বলি। আপনি প্রথম বিপিএল আমি মেম্বার সেক্রেটারি ছিলাম। আমি দেখেছি যে আমরা প্রথম বছর বিপিএলে আমরা ক্রিকেট বোর্ডকে ৩০ কোটি টাকা কিন্তু আমরা রেভিনিউ কিন্তু আমরা জমা দিয়ে প্রফিট করেছিলাম। আনফরচুনেটলি ২০২৫ সালে এসে আমরা কিন্তু বিপিএল থেকে কোনো প্রফিট করতে পারিনি। কিন্তু আমাদের ক্রিকেটের পরিসর বেড়েছে, আমাদের সুনাম বেড়েছে, সমৃদ্ধি বেড়েছে, আমাদের আইসিসিতে আমাদের অবস্থান শক্তিশালী হয়েছে। কিন্তু আমরা আমাদের এই দলাদলি, আমাদের যোগ্য অযোগ্য সংগঠকদের পদচারণা সব মিলিয়ে কিন্তু আমাদের ক্রিকেটটা কিন্তু লোকচক্ষুর অন্তরালে কিন্তু পিছিয়ে যাচ্ছে। সুতরাং এখানে আমাদের এই যে বোর্ডটি হয়েছে, এখানে ইয়াং জেনারেশন আছে। আমি এই কয়েকদিন তাদের সাথে কাজ করে যেটা আমি বুঝতে পেরেছি, তাদের মধ্যে কাজ করার যথেষ্ট ইচ্ছা আছে এবং সততা আছে, যেটা সবচেয়ে এই বোর্ড যেটার উপর খুব গুরুত্ব দিচ্ছে। এটা গুড গভর্নেন্সের উপর খুব গুরুত্ব দিচ্ছে। প্লাস হচ্ছে আমাদের
আমি টুর্নামেন্ট কমিটি থেকে আমি আমার প্রেসিডেন্টের সাথে কথা বলেছি যে আমাদের এই লোকাল যে ইভেন্টগুলো আমরা ক্রিকেট বোর্ডের প্রায় 70-80 কোটি টাকা আমাদের এই ইভেন্টগুলোর পিছনে ব্যয় হয়। এটা যদি আমাদের মার্কেটিং ডিপার্টমেন্টটাকে শক্তিশালী করতে পারি এবং ডোমেস্টিক যে ইভেন্টগুলো আছে এগুলোকে যদি আমরা কালারফুল করতে পারি, ইফেক্টিভ করতে পারি, তো অবশ্যই এখানে স্পন্সররা আসবেন এবং স্পন্সরদেরকে যদি আমরা তাদের প্রাপ্য সম্মান, তাদেরকে তাদের রিটার্ন যদি আমরা প্রপারলি দিতে পারি, আমার মনে হয় যে ক্রিকেট বোর্ড এখান থেকে বড় অঙ্কের অর্থ সেভ করা এবং ক্রিকেট বোর্ডের আমাদের যে ফিনান্সিয়াল স্ট্রেংথ আছে এটাকে আরও শক্তিশালী করার যথেষ্ট সুযোগ আছে।